আচ্ছা, এখন কি কথা শোনা যাচ্ছে? আচ্ছা, মাইক্রোফোনটা আমি চেঞ্জ করলাম। ওই মাইক্রোফোনটা তাহলে মনে হয় সমস্যা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। তো এখানে আসি এবার। তাহলে রাস্তা সহ হচ্ছে প্রস্থ হবে 32। তাহলে আপনার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল হবে তাহলে 42 গুণ হচ্ছে 32। হ্যাঁ, তাহলে তাহলে এটা হবে হচ্ছে 300। না, 42 গুণন হচ্ছে 32। তাহলে এটা হবে 1344। 1344। এখন দেখেন এখানে হচ্ছে আমাদের রাস্তা বাদে 1200, রাস্তা সহ 1344। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? রাস্তার ক্ষেত্রফল এই 1344 থেকে 1200 বাদ দিতে হবে। তাহলে 144 বর্গমিটার। হ্যাঁ, এই প্রশ্নটা বুঝছেন কি? এই প্রশ্নটার উপরে অনেক প্রশ্ন আছে এরকম সেম টাইপের। হ্যাঁ, এইটা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, বলছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার, বাগানের সীমানার ভিতরে চারিদিকে রাস্তা আছে। এবার আবার ব্যাপারটা কিরকম হচ্ছে, এই প্রশ্নটা একটু ব্যতিক্রম আছে। এবার হচ্ছে ভিতরের চারিদিকে। হ্যাঁ, এরকম ধরেন। তাহলে আপনার এই এই পাশে হচ্ছে 80। না, এটা হচ্ছে প্রস্থ যেহেতু, তো এই পাশে হচ্ছে আপনার 60, আর এই পাশে হচ্ছে 80। এখন ভিতরে যদি আমি যাই, ভিতরে 2 মিটার করে যদি আগায় যাই, তাহলে উভয় পাশ থেকে 2 মিটার, এই পাশ থেকে 2 মিটার কমে গেলে, এই 80 থেকে 2 2 4 মিটার কমে গেলে এটা হবে 76। আর এখান থেকে 2 মিটার, এখান থেকে 4 মিটার কমে গেলে এটা হবে হচ্ছে 56। ঠিক আছে? তাহলে এখন আপনার ওই আগের মতোই করতে হবে আমাদের, যে রাস্তা সহ, রাস্তা বাদে প্রথমে। হ্যাঁ, রাস্তা বাদে ক্ষেত্রফল হচ্ছে আপনার 60 আর 80 গুণ করলেই হবে। তাহলে 4800 বর্গ মিটার। আর রাস্তা সহ দৈর্ঘ্য কত? রাস্তা সহ দৈর্ঘ্য হচ্ছে আপনার, মানে, না, এটা এইটা রাস্তা সহই ক্ষেত্রফল। সরি, আমারই ভুল হলো। এইটা রাস্তা সহ ক্ষেত্রফল, কারণ হচ্ছে আহ, রাস্তা তো ভিতরের দিকে। তাহলে এইটা রাস্তা সহ ক্ষেত্রফল। হ্যাঁ, রাস্তা সহ এটা ক্ষেত্রফল হবে। হ্যাঁ, আর এই এইটাই হবে রাস্তা বাদে, কারণ হচ্ছে যেহেতু ভিতরের দিকে চলে গেছে। তার রাস্তা বাদে দৈর্ঘ্য হবে হচ্ছে আপনার 80, মাইনাস হচ্ছে দুই দিকে 2 মিটার করে 4 মিটার বাদ যাবে, অর্থাৎ হচ্ছে 76 মিটার। হুম। আর রাস্তা বাদে হচ্ছে আপনার প্রস্থ, প্রস্থ হবে হচ্ছে 60। 60 থেকে উভয় পাশে 2 2 4 মিটার বাদ যাবে, অর্থাৎ 56। তাহলে এখন যদি আপনার রাস্তা বাদে ক্ষেত্রফল পাওয়া যায়, মানে রাস্তা বাদে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হবে তাহলে 76 আর 56 গুণ করতে হবে। হ্যাঁ, 76 আর 56 গুণ করলে আমরা পেয়ে যাব 4256। তাহলে এখন আপনার এই 4256 থেকে এই যে 4800 বাদ দিলে আপনি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবেন। অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল মানে 4800 থেকে 4256টা যদি বাদ দেন, হ্যাঁ, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব 544 বর্গমিটার। হ্যাঁ, এই প্রশ্নটা আসে। এইগুলো খুব রিপিটেড প্রশ্ন। এই দুইটা প্রশ্ন মানে আপনি যদি বুঝে থাকেন।
এই দুইটা প্রশ্ন কি বুঝছেন? এই টাইপের যতগুলো আছে এখন আপনাদের আমি কাজ দিব, এগুলো করতে দিব। অনেকগুলো আছে এই টাইপের। হুম। আচ্ছা, পরেরটাতে চলে যাই। পরের প্রশ্নে কি বলছে যে একটি আহ, আয়তাকার ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 ভাগ, তাহলে ক্ষেত্রফল 384 হলে ঘরের পরিসীমা কত এবং কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখব হচ্ছে প্রস্থ। তাহলে প্রস্থ, মনে করি প্রস্থটা ধরে নেব হচ্ছে 2x, আর দৈর্ঘ্যটা ধরে নেব হচ্ছে 3x। এগুলো সব হচ্ছে মিটারে, হ্যাঁ, মিটার। তাহলে আমাদের হচ্ছে পরিসীমা কত হবে? পরিসীমা হবে হচ্ছে 2 × 2x + 3x = হচ্ছে 10x মিটার। হ্যাঁ, আর আরেকটা জিনিস আছে, আমাদের অঙ্কে বলছে কর্ণ। তাহলে কর্ণের সূত্র কি? আয়তক্ষেত্রের কর্ণ সূত্র আমরা শিখছি, যে √, আপনার হচ্ছে a² আর b², তাই না? মনে আছে? অর্থাৎ দুইটাই a²। তাহলে 2x এটার উপরে হোল স্কয়ার, আর হচ্ছে 3x এটার উপরে হোল স্কয়ার। তাহলে আমরা বলতে পারি এটা 4 আর এটা 9, তাই না? তাহলে 13x², তারপরে রুট, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে √13x। ওকে, মানে এক্স এর উপরে রুটটা হবে না, শুধু 13-র উপরে হবে। হ্যাঁ, এই যে আমরা এগুলো এখান থেকে এখন প্রশ্ন মতে এখন লিখি আমরা। প্রশ্ন মতে বলছে ক্ষেত্রফল হচ্ছে 384, তার মানে 2x আর 3x যদি আমরা গুণ করি তাহলে 384 পেয়ে যাব। বা এখান থেকে তাহলে x² = 6 দিয়ে ভাগ করলে 6×6 = 36, 4×6 = 24, বা x এর মানটা হচ্ছে 8। তাহলে আমাদের বের করতে বলছে কি? পরিসীমা। তাহলে পরিসীমাটা কত? 10 × 8, 10x, মানে 8×10=80। ওকে, 80 কিন্তু মিটার। আর কর্ণটা কত বলছে? কর্ণ হচ্ছে x√13, তার মানে 8√13। এটা হচ্ছে আমাদের এত মিটার হচ্ছে কর্ণ। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা, এটা কি ক্লিয়ার সবার? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এরপরে চলে আসি, এটা ত্রিভুজের চ্যাপ্টারে করানো হয়েছে, এগুলো পারবেন। এই প্রশ্নটা দেখেন, বলছে যে কোন, যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 30% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে বর্গক্ষেত্রে যদি কোনো বাহু, আপনার হচ্ছে ধরেন, মনে করি একটা বাহু হচ্ছে এক্স, এটা হচ্ছে বাহু।
ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার। এখন ক্ষেত্রফল যদি 30% বাড়ে, তার মানে হচ্ছে 1.3 হবে, তাই না? 100-র উপরে 30%, তাহলে 1.3x। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল এখন হবে 1.3x হোল স্কোয়ার, বা 13 13 69, অর্থাৎ 1.69x²। তাহলে এখানে বৃদ্ধি পেল কতটুকু? আগে ছিল আপনার হচ্ছে x², এখন হলো 1.69x², আর আগে ছিল x²। তাহলে বাড়লো হচ্ছে 0.69x²। এখন বলছে শতকরা কতটুকু বাড়লো? তাহলে শতকরা হচ্ছে 69x², আর নিচে হচ্ছে আগে ছিল আমাদের x² গুণন 100, অর্থাৎ 69% হচ্ছে বৃদ্ধি পেল। তার মানে বৃত্তের মানে বর্গক্ষেত্রের বাহু যদি 30% বাড়ে, তাহলে ক্ষেত্রফল বাড়ে হচ্ছে 69%। এটা এটা অবশ্য অনেক পরীক্ষায় দেয়। হ্যাঁ, এরপরটাতে যাই। এরপরে বলছে আয়তকার বাগানের প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 4 মিটার কম, ক্ষেত্রফল 192 হলে পরিসীমাটা কত? আচ্ছা, তাহলে আমরা ধরে নিই হচ্ছে প্রস্থ আপনার হচ্ছে x-4, 4 মিটার যেহেতু কম, আর দৈর্ঘ্যটা হচ্ছে কত? এক্স। এখন বলছে এইটার ক্ষেত্রফল হবে 192 আপনার উম, মানে 192 বর্গমিটার হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা প্রশ্ন মতে লিখি, প্রশ্ন মতে x × x-4 হচ্ছে 192, বা x² - 4x - 192, বা x² - 16x + 12x - 192, বা এক্স এর মান একটা -16, এক্স এর মান +12। তার মানে এক্স এর মান হচ্ছে 16টা হবে গ্রহণযোগ্য। এখন বলছে পরিসীমা কত? তাহলে আমাদের পরিসীমার কথায় আসি। পরিসীমা মানে 2 × x-4 + x। তাহলে এটা হচ্ছে 2 × 2x - 4। তাহলে 2 × 2 × 16 হচ্ছে 4। তাহলে 16 × 32, থেকে 4 বাদ দিলে 28, 28 হচ্ছে 56 মিটার। এটা হচ্ছে পরিসীমা। ঠিক আছে, এই সবাই বুঝছেন? আচ্ছা, পরেরটাতে চলে যায় তাহলে। বলছে যে একটি আয়তাকার বাগানের আপনার হচ্ছে দৈর্ঘ্য 21 মিটার আর প্রস্থ হচ্ছে 15 মিটার। বাগানের সীমানার বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে প্রতি বর্গমিটারে ঘাস লাগাতে যদি আপনার 2.75 টাকা খরচ হয়, তাহলে মোট কত টাকা খরচ হবে? তো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে ওই যে প্রথমে আগে আপনাকে রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আমি আর বিস্তারিত ওইগুলো লিখলাম না, আমি শুধু রাস্তার ক্ষেত্রফলটা বের করে লিখি। সেখানে দেখেন, এখানে আমরা হচ্ছে বলি যে রাস্তা বাদে
ক্ষেত্রফল আর রাস্তা সহ ক্ষেত্রফল বের করবো, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে প্রথমে রাস্তা সহ ক্ষেত্রফল বের করি। রাস্তা সহ ক্ষেত্রফলটা কত হবে? এখানে দেখেন রাস্তা বাদে হচ্ছে 21 মিটার, আর উভয় পাশে 2 মিটার করে, তাহলে 2 2 4 মিটার। তাহলে 21 আর 4-এ 25, আর এটা হচ্ছে 15। তাহলে 2 2 4 মিটার বলে এটা হবে 19। তাহলে এটা হবে 475 কি বর্গ মিটার। 475 বর্গ মিটার। আর রাস্তা বাদে, রাস্তা বাদে ক্ষেত্রফল হবে হচ্ছে 21 গুণন হচ্ছে 15, 315। তাহলে এখন আমরা যদি এটার থেকে এটা বাদ দিয়ে দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 160 হবে, তাই না? 160 বর্গ মিটার। এখন বলছে যে খরচ হবে। আচ্ছা, খরচ হবে 160 বর্গ মিটার, 2 টাকা 75 পয়সা করে, তাই না? তাহলে 2 টাকা হচ্ছে 320, আর হচ্ছে আপনার হম হচ্ছে 75, মানে হচ্ছে আপনার 4 ভাগে 3 ভাগ 100, তাহলে 440 টাকা। এই 440 টাকা টোটাল খরচ হবে। এই প্রশ্নটা প্রচুর আসে পরীক্ষায়, এই প্রশ্নটা একটু দেখবেন, অনেক ইম্পর্টেন্ট একটা। হুম, ঠিক আছে। আচ্ছা, এইটাতে আসি। বলছে 20 মিটার দৈর্ঘ্যের একটি মেঝেকে কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা খরচ হয়। যদি 4 মিটার কম হয় প্রস্থ, তাহলে খরচ হবে 6,000 টাকা। তাহলে কামরাটির প্রস্থ কত? তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে, দেখেন 20 মিটার হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ যদি 4 মিটার কমে, তাহলে হচ্ছে ক্ষেত্রফল কমবে হচ্ছে 80 বর্গ মিটার। হ্যাঁ, তাহলে আমরা এভাবে লিখবো যে 80 বর্গ মিটারে আহ, মানে 80 বর্গ মিটার, তাহলে আপনার হচ্ছে এই যে 6,000 টাকা আর 15, এখানে 6,500 টাকা, তাহলে আপনার হচ্ছে উম, কত টাকা কম হচ্ছে? 1,500 টাকা। তার মানে আমরা 1,500 টাকা খরচ হয় 80 বর্গ মিটারে। খরচ হয় হচ্ছে 80 বর্গ মিটারে। হ্যাঁ, 80 বর্গ মিটারে আপনার 1,500 টাকা খরচ হচ্ছে। তাহলে 1 টাকা খরচ হবে কততে? আপনার 80 ভাগ হচ্ছে 1,500। আর এই 7,500 টাকা খরচ হলে তখন ক্ষেত্রফল কত হবে? এটাকে 7,500 দিয়ে গুণ করব, তাহলে 5 5 8 400, তাই না? হুম। তাহলে এই যে 400 বর্গ মিটার হলো, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য যদি 20 মিটার হয়, তাহলে প্রস্থ কত হবে? আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে ক্ষেত্রফল হয়েছে। তাহলে এই 400-কে আমরা হচ্ছে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য হচ্ছে, না, দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পেয়ে যাব। প্রস্থ হবে হচ্ছে 20 মিটার। ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের, হচ্ছে সব জায়গাতে এটা লাগে। হ্যাঁ, খেয়াল করে ইয়ে করবেন। আচ্ছা, এরপরে চলে আসি। এটা কিন্তু পরীক্ষায় খুব রিপিট হয়, আপনারা এই প্রশ্নটা পড়েন, পরিমিতি থেকে একটা প্রশ্ন আসলে এটা আসে। আচ্ছা, এটা লাগবে না, এটাতে দেখেন। এই প্রশ্নটার একটা ভিডিও আপনাদের আমি দেখতে বলছিলাম। এটা দেখছেন কিনা, এটা সেদিন ওই যে একটা পরীক্ষা আসছিল, ওই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এটা আসছিল।
সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই প্রশ্নটা দিয়েছিল। হ্যাঁ, আপনাদের এই আমার ইয়েতে এটা আমি বিস্তারিত সমাধান আছে। হ্যাঁ, তো এইটার মানে প্রথমত ভিডিও না দেখলে এখানে আপনি কিছু বুঝবেন না এটা। মানে একটি ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 3.5 মিটার, আর ঘরের উচ্চতা 3 মিটার। হুম। দেয়ালগুলো 15 সেন্টিমিটার পুরু হলে 4 দেওয়ালের আয়তন কত? এই প্রশ্নটা আমি চেষ্টা করছিলাম, নরমালি বোঝানো যায় না এটা। এটার জন্য আপনি ওই ভিডিওটা দেখতেই হবে। হ্যাঁ, তো আপনাদের এই এই লেখাটা লিখে সার্চ দিবেন ইন্টারনেটে, তাহলে আমার চ্যানেলের ভিডিওটা পেয়ে যাবেন। ওই ভিডিওটা আপনি যদি দেখেন হাতে কলমে, না দেখলে এটা অঙ্ক করে বোঝানো খুব কঠিন। হ্যাঁ, আচ্ছা, এইটাতে আসি। বলছে একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। আহ একে 1.5 বর্গফুট পাথর দিয়ে বাঁধতে মোট 2048 খানা পাথর লাগবে, তাহলে ওই মেঝের দৈর্ঘ্য কত? তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ লিখে নেই। দৈর্ঘ্য 3x আর প্রস্থ x মিটার। হ্যাঁ, তাহলে আমাদের ক্ষেত্রফল হবে 3x² বর্গমিটার। তাহলে এইটাকে ধরেন, আমি যদি 1.5 বর্গফুট পাথর দিয়ে, বর্গফুট আর কি, মিটার না, 1.5 বর্গফুট পাথর দিয়ে আমি করি, তাহলে 1.5 বর্গফুট দিয়ে যদি আমি ভাগ করি একটা পাথর দিয়ে, তাহলে আমার মোট পাথর লাগবে 2048টা। ঠিক আছে, তাহলে বা এখান থেকে আপনার এটা কেটে দিলে 2 হবে। তাহলে x² মানে 1024। তাহলে এক্স এর মানটা হবে আপনার 1024, মানে আপনার 32 হতে পারে। 32 × 32 দিলে 1024 হবে। হ্যাঁ, তাহলে এটা হবে 32। এখন বলছে দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য আপনার 332। 3 × 32 মানে 96 ফুট। অনেক অনেক দিন পরে মনে ক্লাসে জয়েন করছে হঠাৎ করে। কি মনে হয়েছে কে জানে। হ্যাঁ, যাই হোক, না ভালো, মাঝে মধ্যে জয়েন টয়েন করা দরকার। আচ্ছা, এইটা তাহলে করতে পারবেন। দেখেন, আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ক্ষেত্রফল 216 হলে পরিসীমা কত? তাহলে 1.5 গুণ মানে একটা এক্স হলে একটা 1.5x, ক্ষেত্রফল 1.5x² = 216 দিলেই হয়ে যাবে। এটা খুবই সহজ। হ্যাঁ, আমরা আহ, এটাও সহজ আছে, এইটাতে চলে যাই। এটা বিসিএস এর প্রশ্ন, বাট এটা মানে ইয়েতে আসছিল, বেবি চকে আসছিল, এটা বিসিএস এ আসছিল 34 না 35তম একটা বিসিএস পরীক্ষার এটা প্রশ্ন। এখানে বলছে যে একটি জমির ক্ষেত্রফল 192 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য যদি 4 মিটার কমানো হয় এবং প্রস্থ যদি 4 মিটার বাড়ানো হয়, তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। জমিটির দৈর্ঘ্য প্রস্থ কত? তাহলে এখানে আমাদের ধরেন এই দৈর্ঘ্য আর প্রস্থ আমি ধরে নিই। দৈর্ঘ্য ধরে নিলাম এক্স, আর প্রস্থ ধরে নিলাম ওয়াই। হ্যাঁ, তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে xy। এখন প্রশ্ন মতে ওনারা বলছে আমাদের যে আপনি দৈর্ঘ্য যদি 4 মিটার কমায় দেন, তার মানে x-4 করেন, আর যদি ওয়াই আপনার +4 করেন, তাও নাকি ক্ষেত্রফল আগেরটাই হবে। বুঝতে পারছেন বিষয়টা কি? মানে ক্ষেত্রফলে কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, ক্ষেত্রফল আগেরটাই হবে। তাহলে আমরা এটা গুণ করি, তাহলে এটা হবে xy মাইনাস 4x মাইনাস না, মাইনাস না, এটা +4x মাইনাস 4y মাইনাস 16 ইকুয়াল টু xy। তাহলে এখানে xy চলে গেল, তাহলে 4 কমন নিলে x-y ইকুয়াল টু 16 এই পাশে। তাহলে x-y এর মান হবে 4। হ্যাঁ, এখন এইখান থেকে আপনি বিভিন্ন ভাবে এই অঙ্ক করতে পারেন।
তার মধ্যে যেটা সবচেয়ে সহজ উপায় সেটা আমি দেখাই দিচ্ছি। আমরা জানি ক্ষেত্রফল এক্স ওয়াই এটা সমান সমান দেওয়াই আছে অংশ 192। এখন দুইটা সমীকরণ পেলেন, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, একটা হচ্ছে এক্স ওয়াই। এই দুইটা সমীকরণ থেকে আপনার এক্স অথবা ওয়াই এর মানটা বের করতে হবে। মানে একটা পেলাম আমরা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, আর একটা পেলাম হচ্ছে এক্স এক্স ওয়াই ইকুয়াল টু 192। তো এইটা করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি এক্স প্লাস ওয়াই এর মানটা বের করে নেবেন। হ্যাঁ, এক্স মাইনাস ওয়াই এখানে দেওয়া আছে না, এক্স প্লাস ওয়াইটা বের করে নেবেন। কিভাবে বের করতে হয় এটা? এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস মানে এটা প্লাস 4xy। ঠিক আছে, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান এটার মান হচ্ছে আমাদের 4, 4 স্কোয়ার আর 4 গুণন 192। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে রুট করলে কত হবে এটা, 4 4 আর 16। হ্যাঁ, আর হচ্ছে এটা 4 আপনার 192 যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 768। তাহলে 768 আর 16 যোগ করলে হবে আমাদের 784। 784 কে রুট করলে হবে 28। তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 28। এটা দিবেন 2 নং সমীকরণ। হ্যাঁ, আর আগের 1 নং সমীকরণ তো আছে এখানে, এই দুইটা যোগ করে দিবেন। তাহলে এটা কাটা যাবে, তাহলে 2x সমান সমান হচ্ছে 32, এক্স এর মানটা হবে 16। তাহলে এক্স এর মানটা যদি 16 হয়, যে কোনো সমীকরণে আপনার খুশি বসাই দিবেন, ওয়াই এর মানটা বের হয়ে যাবে 12। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 16 আর প্রস্থ হচ্ছে 12। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। আর অনেক উপায় আছে, সেগুলোর মধ্যে যাওয়ার দরকার নেই, ওগুলো আপনাকে আরো কনফিউশন করে ফেলবে। ঠিক আছে, আচ্ছা, এরপরটাতে যাই। এই প্রশ্নটা গতকালকে আজকে মনে হয় একটা প্রশ্ন পরীক্ষা সমাধান দিলাম, সেখানে আসছিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রশ্ন। ওইটাও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে। হ্যাঁ, তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সব জায়গাতে আসে। তো এখানে বলছে কি, একটি আয়তকার মেঝের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। তার মানে আপনার যদি বিস্তার এক্স হয় তাহলে দৈর্ঘ্য হবে হচ্ছে 3x। এখন বলছে এদের প্রতি বর্গমিটারে 7.5 টাকা হারে পাথর লাগাতে 1102 টাকা 50 পয়সা খরচ হবে। তাহলে ক্ষেত্রফল এই দুটো গুণ করলেই পাবো। এই প্রত্যেক বর্গমিটারে খরচ হবে 7.5 টাকা, তাহলে গুণন 7.5 টাকা। এইভাবে আপনার 1102 টাকা 50 পয়সা খরচ হবে। ঠিক আছে, তাহলে বা এখান থেকে আপনি এটা 3 7 21 22.5, তাই না? তাহলে 22.5 এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে 1102 টাকা 50 পয়সা। তাহলে এক্স স্কোয়ার মান কত হবে, 1102 টাকা 50 পয়সাকে আপনি 22.5 দিয়ে ভাগ করেন, মানে পয়েন্ট তুলে দিলাম। হ্যাঁ, পয়েন্ট তুলে দিলে দুইটারই সমান জায়গায় পয়েন্ট আছে, তো এটা ক্যান্সেল। তাহলে 4 দোকানে 800 আর 900 হবে, তাই না? তাহলে আমরা 4 দিয়ে দিলে এখানে হচ্ছে 900। তাহলে হচ্ছে থাকে 202 225। তাহলে 2025, তাহলে আবার 9 দিয়ে দিলেই হবে। তাহলে এক্স এর মানটা হবে হচ্ছে 49 মানে 7। এক্স এর মানটা হচ্ছে 7। তাহলে এক্স এর মানটা যদি 7 হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে 7 আর প্রস্থ হচ্ছে কত, না দৈর্ঘ্য 3 7 21 আর প্রস্থ হচ্ছে 7। ঠিক আছে, এই আচ্ছা, এরপরটাতে চলে যাই। এইটা পারার কথা, এটা একবার করলাম, ওখানে 80 60 আর এটা 2 মিটার ছিল, আর এখানে শুধু 4 মিটার আছে, অন্য কোনো তফাৎ নাই, এটা করে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে এটাতে আসি। বলছে বায়ু পানির তুলনায় 0.0129 গুণ ভারী। যে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 16 মিটার 12 মিটার এবং 4 মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে? তো প্রথমে আপনি আগে ঘরের আয়তনটা বের করেন। ঘরের আয়তন হচ্ছে 16 12 আর হচ্ছে 4। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আপনার
16 × 32 না আর হচ্ছে 24, এই দুইটা, না 32 কেন, 4 × 64 করি একবারে। 4 × 64 গুণন হচ্ছে 12, এটা গুণ করতে হবে। হুম, তাহলে আমরা আয়তন পেয়ে যাব। 64 × 12 হচ্ছে 768। 768 কি, এটা ঘনমিটার, কারণ আয়তন হচ্ছে, তাই আমরা জানি 1 ঘনমিটারে 1000 লিটার পানি থাকবে। তাহলে পানি থাকবে কতটুকু, এই 768-কে আমরা 1000 দিয়ে গুণ করবো, 1 ঘনমিটারে 1000 লিটার পানি থাকবে। তাহলে 7,68,000 লিটার হচ্ছে পানি আছে। এখন এই পানিটার আপনার হচ্ছে 68,000 লিটার পানি আছে। এখন এখানে বায়ু কতটুকু আছে, বায়ু আছে এই 7,68,000-এর 0.00129 এত গুণ বায়ু আছে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমরা যদি গুণ করি তাহলে 990.72 কেজি হচ্ছে বাতাস আছে। এই মানে আয়তন বের করে নিয়ে, পানি বের করে নিয়ে, তারপরে পানির সাথে বাতাসের এলিমেন্টসটা গুণ করলে হয়ে যাবে। ঠিক আছে। আমাদের নতুন অনেক স্টুডেন্ট মাঝখানে ভর্তি হয়েছে বুঝছেন, 7-8 জন মতো। তারা বলছিলাম যে পরে নতুন ব্যাচে ভর্তি হয়, অথবা তারা ভর্তি হয়েছে, এখন ক্লাস করে না। এখন আসলে এটা কিভাবে সম্ভব, যদি ক্লাস কেউ না করে তাহলে কি আদৌ কি কোনো মানে কি করা যাবে বলেন তো দেখি। ক্লাস না করলে কি আসলে কোনো উপকার আছে? মানে এগুলো শিখতে হবে, বুঝতে হবে, রেসপন্স করতে হবে কোনোভাবে, তাছাড়া তো উপায় নেই। ক্লাস টাস করে না দেখি, মানে কোনো কারণে ব্যস্ত থাকতে পারে, একদিন 2 দিন থাকে, কিন্তু প্রতিদিনই দেখি থাকে না ক্লাস। আপনাদের 45 জন ছাত্রছাত্রী, 45 জন, মাত্র ক্লাস করে 3 জন 4 জন, এটা তো হলো না, এভাবে তো কঠিন হবে। আচ্ছা, এখানে দেখেন বলছে যে একটা ঘরের 3টা দরজা আছে, 6টা জানালা আছে, দরজা হচ্ছে 2 মিটার লম্বা, 1.2 মিটার চওড়া, আর জানালাগুলো 1.25 মিটার লম্বা আর 1 মিটার হচ্ছে চওড়া। তাহলে ওই জানলা দরজা তৈরি করতে 5 মিটার লম্বা, 6 মিটার চওড়া কতগুলো তক্তা লাগবে? তাহলে আগে দরজার ক্ষেত্রফল বের করি। দরজার ক্ষেত্রফল হচ্ছে আপনার আহ দরজার সাইজ হচ্ছে 2 মিটার লম্বা, 1.25 মিটার হচ্ছে প্রস্থ, আর দরজা আছে এরকম 3টা। তাহলে 6 আর হচ্ছে 7.5। হ্যাঁ, আর জানালার ক্ষেত্রে, জানালার ক্ষেত্রে হচ্ছে 1.25 মিটার লম্বা, 1 মিটার চওড়া, এরকম 6টা আছে। তাহলে এটা হবে 7.5। তাহলে মোট হচ্ছে 15 বর্গমিটার হচ্ছে আমার ক্ষেত্রফল। এখন তক্তার আয়তন কত? তক্তার আয়তন হচ্ছে এই আপনার, তক্তার ক্ষেত্রফল হচ্ছে 5 গুণন হচ্ছে 0.6, অর্থাৎ 3 বর্গমিটার। তাহলে তক্তা লাগবে কয়টা? তক্তা লাগবে হচ্ছে আপনার এই 15 থেকে 3 ভাগ করলে 5টা, 5টা তক্তা লাগবে। ঠিক আছে। আচ্ছা, এর পরেরটাতে আসি। বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার, এর দৈর্ঘ্য 10 মিটার কম হলে এটা বর্গক্ষেত্র হতো, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তাহলে আমি যদি দৈর্ঘ্য ধরি এক্স আর প্রস্থ ধরি ওয়াই, তাহলে এটা হবে হচ্ছে 2000। হ্যাঁ, আর বলছে দৈর্ঘ্যটা যদি আপনি 10 মিটার কমায় দেন তাহলে বর্গক্ষেত্র হবে, মানে এই দুইটা তখন দৈর্ঘ্য আর প্রস্থ সমান সমান হয়। ঠিক আছে। তাহলে এখানে ওয়াই এর মানটা নিয়ে সেখানে বসাই দেই, আর এই 2000 এই পাশে নিয়ে আসি।
2000, তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস এটা 50x প্লাস হচ্ছে 40x মাইনাস 2000, তাহলে এক্স এর মান হবে হচ্ছে আমাদের 50, সোজা কথা। এক্স এর মান হচ্ছে 50, তাহলে দৈর্ঘ্য যদি 50 হয় তাহলে হচ্ছে প্রস্থ আপনার যদি 50 হয় তাহলে ওয়াই এর মান হবে 40, মানে যে ওয়াই এর এখানে বসালেই পাবো 40। হ্যাঁ, এই তাহলে দৈর্ঘ্য হচ্ছে 50 আর প্রস্থ হচ্ছে তাহলে আমাদের 40, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা না, এইটা দেখি। একটা রম্বসের কর্ণ হচ্ছে আপনার 10 মিটার আর ক্ষেত্রফল হচ্ছে 120 বর্গমিটার হলে এর পরিসীমা কত? মানে অপর কর্ণ এবং পরিসীমা কত, এটা একটু কঠিন আছে, তো এটা মনোযোগ দিয়ে দেখতে হবে আপনাদের। এটা হচ্ছে একটা রম্বস, এই রম্বসের হচ্ছে আহ একটা কর্ণ হচ্ছে 10 মিটার, এটা হচ্ছে 10 মিটার। আর রম্বসের আরেকটা কর্ণ আমরা তো জানি, জানলে তো আমাদের ক্ষেত্রফল হবে, তাই না? তাছাড়া তো হবে না। তাহলে এটা যদি আমরা এখানে কানেক্ট করে দেই তাহলে হচ্ছে আপনার এই যে দুই পাশে 10 মিটার, এই পাশে 5 মিটার হয়ে যাবে, এই পাশে 5 মিটার হয়ে যাবে, তাই না? আর ক্ষেত্রফল হচ্ছে আপনার 120। তাহলে আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল হাফ গুণন কর্ণ D1 গুণন D2, D2 এর মান তো 10 সমান সমান 120, তার মানে D1 এর মান হচ্ছে 24। তাহলে এইটা হচ্ছে 24 কালো কর্ণটা, তাহলে এই পাশে হবে 12, এই পাশে হবে হচ্ছে 12। এখন আমরা জানি এখানে 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এখান থেকে এটা অতিভুজ বের করে ফেলতে পারবো, এটা হচ্ছে অতিভুজ। এটা যদি আমরা এ আর ডি লিখি তাহলে এ ডি বাহু সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে রুট ওভার এডি সমান সমান হচ্ছে 13, 140/13। এখন এই যে 13 হলো, তাহলে হচ্ছে এই বলছে পরিসীমা কত, তাহলে পরিসীমা মানে 4 বাহুর যোগফল, তাহলে এই বাহু 13, এই বাহু 13, এই বাহু 13, এই বাহু 13, তাহলে পরিসীমা হচ্ছে 4 13 52। আচ্ছা, এরপরে আসি, এই অঙ্ক আগে একবার পড়ছি, সেম অঙ্ক আবার চলে আসছে, এটা করব না, আমরা হচ্ছে চলে যাব এইটাতে। বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 হলে প্রতিটি 40 বর্গ সেন্টিমিটার, তো 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে আপনার বর্গক্ষেত্রটিকে বাদ দিয়ে মোট কয়টা পাথর লাগবে? তাহলে প্রথমে আগে আমাদের এখানে দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তার মানে হচ্ছে আমরা বলতে পারি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 3x হয় তাহলে প্রস্থ হবে হচ্ছে x, কারণ 3 গুণ এইটা 3, এইটা সমান সমান হচ্ছে 768। তাহলে এক্স স্কোয়ারের মান হবে হচ্ছে 3 দোকানে 6 আর 3 5 15, 3 6 18, মানে এক্স এর মানটা হচ্ছে 16। হ্যাঁ, এখন আপনার তার মানে হচ্ছে পরিসীমাটা কত হবে? পরিসীমা আমরা জানি, পরিসীমা মানে 2, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 3 × 48 আর প্রস্থ হচ্ছে 16, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনার এখানে হবে 40 50 54, তাই না? 54 108। তাহলে পরিসীমাটা হচ্ছে আপনার আয়তক্ষেত্রের পরিসীমাটা হচ্ছে 108। না, ভুল হলো। 40 আর হচ্ছে 50, 50 আর হচ্ছে 14, তার মানে 64, তার মানে 128। হ্যাঁ, 128।
পরিসীমাটা হচ্ছে 128, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। এখন এটা বলছে এইটাই নাকি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? পরিসীমা হচ্ছে এই 128। তাহলে এক বাহু কত হবে? পরিসীমা মানে 4 বাহু। তাহলে বর্গক্ষেত্র যেহেতু 4 বাহু সমান, এটাকে 4 দিয়ে ভাগ করলে আপনার 32। এখন এই যে বর্গক্ষেত্রটা হলো, এটার ক্ষেত্রফলটা আগে বের করতে হবে, তারপরে পাথরের ক্ষেত্রফলটা বের করে পাথরের ক্ষেত্রফল দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা পাথরের সংখ্যা পেয়ে যাব। তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে এই 32-এর পরে স্কোয়ার। তাহলে 32 স্কোয়ার 32 স্কোয়ার 1024 হবে। এত কি বর্গমিটার। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন পাথরের ক্ষেত্রফলে আসি। পাথরের ক্ষেত্রফল হচ্ছে আপনার 40 সেন্টিমিটার, কিন্তু এটাকে আমাদের মিটার করে নিতে হবে। তাহলে আমরা এটা 0.4 মানে মিটার হবে। তারপরে যেহেতু বর্গাকার পাথর, স্কোয়ার দিলে ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে 4×4 = 16, এত এত বর্গমিটার। এখন কয়টা পাথর লাগবে? পাথর লাগবে কয়টা? তাহলে পাথরের সংখ্যাটা বের করতে হলে আমরা এই 1024-কে আমরা ভাগ করব হচ্ছে 0.16 দিয়ে। হ্যাঁ, তাহলে আমরা পাথরের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এটা হবে 6400টা। 6400টা পাথর লাগবে। ঠিক আছে। তো এই অঙ্কটা আসে পরীক্ষায়। এটা অবশ্য একটু টাফ আছে, একটু ভালো করে দেখবেন, তাহলে পারার কথা। ঠিক আছে। আচ্ছা, এর পরেরটাতে চলে যায়। সামান্তরিকের এই অঙ্ক করার দরকার নাই। আপনার হচ্ছে সামান্তরিক ট্রাপিজিয়ামের অঙ্ক এগুলো করছি, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। এইটা দেখেন, এইটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। এখানে বলছে কি যে একটা আয়তাকার ফুল বাগানের, আচ্ছা একটা ফোন আসছে, আমি একটু রিসিভ করি। হ্যাঁ, হ্যালো। এখানে বলছে একটা রাস্তা, ধরেন একটা আয়তাকার ফুল বাগান আছে এরকম। এই ফুল বাগানের আপনার দৈর্ঘ্য হচ্ছে 150 আর প্রস্থ হচ্ছে 100। এখন হচ্ছে এর মাঝখান দিয়ে 3 মিটার চওড়া রাস্তা আছে, মানে এরকম। এদিকে 3 মিটার, এদিকেও হচ্ছে এরকম 3 মিটার চওড়া রাস্তা আছে। এখন বলছে তাহলে রাস্তা পাকা করতে 25 সেন্টিমিটার এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট পাথর লাগবে কয়টা? তাহলে এখন পাথর যে কয়টাই লাগুক, আগে রাস্তার ক্ষেত্রফল তো বের করতে হবে, তাই না? রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে এইদিকে ধরেন আমি আগে প্রথমে এইভাবে বের করি দৈর্ঘ্য বরাবর। তাহলে এই লাইনটা হচ্ছে 150, আর এটা তো ওয়াইড তো হচ্ছে 3। হ্যাঁ, তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করব কিভাবে? 150 আর হচ্ছে 3 গুণ করলেই হবে, তাই না? এটা হচ্ছে 150 গুণন হচ্ছে কত? 3। এটা এইটুকুর ক্ষেত্রফল হয়ে গেল। হুম, এইটুকুর গোটাটা ক্ষেত্রফল হয়ে গেল। এরপরে আমরা বের করব হচ্ছে এই পাশেরটা, তাহলে প্লাস এখানে এই পাশের এই প্রস্থটা হচ্ছে 100। হ্যাঁ, 100 আর এই যে এইটা হচ্ছে ওয়াইডটা কত? 3। 3, তাহলে হচ্ছে আপনার ওই পাশেরটা হয়ে গেল। এখন এই যে এই লাল আর কালো দেখেন, এই জায়গাটুক দুইবার হয়ে গেল, তাহলে একবার বাদ দিতে হবে।
তাহলে মাইনাস এটার দৈর্ঘ্য 3, প্রস্থ 3, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উভয় 3। তাহলে আপনার রাস্তার ক্ষেত্রফল হবে এখানে 450 যোগ 300 মাইনাস 9। তার মানে 750 থেকে 9 বাদ দিলে 741। এই 741 বর্গ মিটার হচ্ছে রাস্তার কি ক্ষেত্রফল। বুঝতে পারছেন, মাঝখানে যে দুইবার হয়ে গেল এটা কিন্তু একবার বাদ যাবে। এখন বলছে কি আপনার হচ্ছে আহ, রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য, 12.5 সেন্টিমিটার হচ্ছে প্রস্থ বিশিষ্ট কতটি পাথর লাগবে। তাহলে এখন পাথরের আগে মাপটা আমরা দেখি। পাথরের আপনার সেন্টিমিটারে দেওয়া আছে কিন্তু। তাহলে পাথরের ক্ষেত্রফলটা বের করতে হবে। পাথরের ক্ষেত্রফল হচ্ছে দেখেন 25 সেন্টিমিটার, তাহলে এটাকে আপনি 100 দিয়ে ভাগ করলে মিটার হয়ে যাবে। আর 12.5 সেন্টিমিটার এটাকে আপনি 100 দিয়ে ভাগ করলে মিটার হয়ে যাবে, তাহলে এদের ক্ষেত্রফল হয় না। তাহলে আপনার এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে 25 দিয়ে কাটলে এটা 4, এটা কাটলে 8, তার মানে 1/32। এখন কয়টা পাথর লাগবে? তাহলে পাথর লাগবে 741কে 1/32 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 32 উপরে উঠে যাবে। তাহলে গুণন হচ্ছে 32। তাহলে এটা গুণ করলে আমরা হচ্ছে পেয়ে যাব 741 গুণন হচ্ছে 32, তাহলে 23,712টা পাথর লাগবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের মানে এই অঙ্কটা, মানে মাঝখান দিয়ে রাস্তার এরকম অঙ্ক একটা আসে, তো এটা একটু দেখবেন। আচ্ছা, এটা তো সহজ অঙ্ক, এটা করে ফেলবেন। এগুলো আসা অঙ্ক। এই যে এই অঙ্কটা একই কিন্তু। 40 মিটার দীর্ঘ, 30 মিটার প্রস্থ, মাঝখানে 1.5 মিটার রাস্তা আছে। তাহলে একবার 40 গুণন 1.5, একবার 30 গুণন 1.5 নিবেন, নিয়ে 1.5 গুণন 1.5টা বাদ দিয়ে দিবেন, তাহলেই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল হয়ে গেল। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এটাও সেম অঙ্ক। এই যে আমি এটা করালাম এখনই। 3 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? এই যে 741 হবে তাহলে। আচ্ছা, এখানে বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 900 বর্গমিটার হলে এর পরিসীমা কত। ক্ষেত্রফল যদি 900 হয়, তা আমরা জানি হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহু যদি এ হয়, তাহলে ক্ষেত্রফল হবে a স্কয়ার সমান সমান 900, এর মানটা হবে 30। তাহলে পরিসীমা মানে 4 বাহু, তার মানে 4 গুণন 30, অর্থাৎ 120। ওকে, এটা সহজ অঙ্ক, এগুলো অঙ্ক আসে না আর। আচ্ছা, আমাদের মোটামুটি হচ্ছে আরো কয়েকটা আছে। হ্যাঁ, অনেকগুলোই আছে অবশ্য। এখনো আমরা আছি কত নম্বর স্লাইডে? আমরা আছি হচ্ছে 74 নম্বর স্লাইডে। আমাদের যেতে হবে হচ্ছে 113 নম্বর স্লাইডে। তার মানে আরো আপনার প্রায় 40টা অঙ্ক আছে। তো 40টা অঙ্ক আছে এই শুধু আপনার এইগুলো নিয়ে, কিন্তু এই শুধু আপনার এই যে ট্রাপিজিয়ামের এটা করাবো না, এইটা করাই। শুধু আপনার এটা কিন্তু আমরা চতুর্ভুজ করতেছি। একটি রম্বসের কর্ণদ্বয় 9 সেন্টিমিটার 12 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। তার রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 9 গুণন 12, মানে কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ 6 নং 54। 54 বর্গ সেন্টিমিটার হবে ক্ষেত্রফল, এটা সহজ। আচ্ছা, এটা লাগবে না। এইটাতে আসি। একটা বারান্দা সহ একটি গুদামের দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 50 মিটার, প্রত্যেক পাশে 4 মিটার বারান্দা আছে। তাহলে 80 আর 50 গুণ করবেন একবার, 80-এর সাথে 4 4 8 যোগ করবেন, 50-এর সাথে 4 4 8 যোগ করবেন, করে গুণ করে যা হবে ওইটার থেকে বাদ দিয়ে দিবেন, তাহলেই ক্ষেত্রফল বের হয়ে আসবে। এখন বলছে পরিসীমা কত। তা পরিসীমা তো সহজ। হ্যাঁ, পরিসীমা মানে 4 বাহু যোগ করলে হয়ে যাবে। আচ্ছা, এটা করার দরকার নাই। এটা দেখেন, এটা করবেন। আয়তকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, প্রতি বর্গমিটারে 1.90 টাকা হারে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। তাহলে প্রতি মিটারে 2.5 টাকা হারে বেড়া দিতে কত টাকা খরচ হবে। এখানে বেড়া যখন দিবেন আর মিটারে যখন বলবে, তখন বুঝবেন যে এটা পরিসীমার উপরে কাজ করতে হবে। তাহলে এখানে আপনাদের পরিসীমাটা খুব জরুরি। ঠিক আছে, তাহলে আমরা আগে দৈর্ঘ্য প্রস্থটা আগে ফাইন্ড আউট করি। তো দৈর্ঘ্যটা যদি আপনার এক্স হয়, 2x হয়, মানে প্রস্থটা যদি 2x হয়, তাহলে দৈর্ঘ্যটা হবে 3x, কারণ 1.5 গুণ।
এই দুইটা গুণ করলে ক্ষেত্রফল হবে আপনার যা, তার সাথে 1.90 টাকা হারে টাকা যদি গুণ করেন তাহলে মোট হবে 10,260 টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার উম, 3 দোকানে 6 আর 6 19 কত হবে, 6×10 = 60। আর আচ্ছা, 6 আর 19 গুণ করি, 6 নং 54, 4 হাতে 5, 6 × 6 আর 5 = 11, 114, তার মানে এক ঘর আগে হবে। এক সমান সমান হচ্ছে 10,260। তাহলে এক্স এর মানটা কত হবে, 10,260-কে আমরা ভাগ করব হচ্ছে 11.4 দিয়ে। 11.4 মানে একটা শূন্য এখানে নিলে আমাদের এই দশমিকটা চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদি হচ্ছে এখানে আপনার তাপস স্যার দশমিকের গুণটা করতে একটু সমস্যা হইতেছে। দশমিকের গুণ, জি স্যার, ওইটা একটু সমস্যা হচ্ছে, তাছাড়া বুঝতেছি অবশ্য। না না, এখানে আপনার হচ্ছে কত আছে, এটা ধরেন 2 আর 3-6, তাই না? জি। 6 দিয়ে 19 গুণ করবেন। হ্যাঁ, 19। জি স্যার। 6 দিয়ে 19 গুণ করলে কত হবে, 6 6 নং 54, 4 হাতে 5, আর 6 × 6 = 5 = 11। এখন এই শূন্যর তো কোনো দাম নাই, আপনার এই শূন্য আপনি নেন, এইটার কোনো দাম নাই, মানে দশমিকের পরের শূন্যর কোনো মূল্য নাই। তাহলে এখানে আপনার এক ঘর পরে আপনার দশমিক, তাহলে এক ঘর পরে দশমিক বসাই দিলাম। হ্যাঁ, তাহলে হয়ে গেল, বুঝতে জি পারছেন? স্যার, জি। ঠিক আছে। আচ্ছা, 1026-কে এখন আমরা এই 12,000, 10,260-কে আমরা এটা দিয়ে ভাগ করব। তাহলে আমরা ধরেন এটা 9 দিয়ে যদি দেই, তাহলে হচ্ছে 900 আর 9 14 কত হয়, 9×90 আর 36, 126, তাহলে 9 দিয়ে দিলেই হবে, তাহলে 900। হ্যাঁ, তার মানে এক্স স্কোয়ার হবে গুণ করলে, এক্স স্কোয়ার 900, তাহলে এক্স এর মানটা হচ্ছে 30। এখন বলছে যে তাদের পরিসীমা বের করতে হবে, তার মানে দৈর্ঘ্য হবে 30, না দৈর্ঘ্য প্রস্থ হবে 30, প্রস্থ হবে 30, আহ না 30 না, কারণ হচ্ছে আমরা প্রস্থ ধরছি 2x না। আচ্ছা, পরিসীমা সোজা কথা হবে আমাদের, দাঁড়ান পরিসীমা আমি ওইভাবে না করি, অত ঝামেলা মত না যায়। পরিসীমা মানে আমরা কি জানি, 2 × দৈর্ঘ্য প্লাস, তাহলে এখানে 2x আর 3x 5x, তা সব মিলে 10x হচ্ছে পরিসীমা। তাহলে 10 × 30 মানে 300, 300 হচ্ছে পরিসীমা। তাহলে প্রতিটাতে খরচ হবে 2.5 টাকা করে, তাহলে খরচ হবে 300 মিটারে 2.5 টাকা করে, 750 টাকা, তাই না? 750 টাকা খরচ হবে, সরি 750 হবে, 300 × 2.5 হচ্ছে 750 হয়তো, তাহলে হচ্ছে 2 × 6। ঠিক আছে। 750। হ্যাঁ, স্যার আদাব। আচ্ছা, তা এটা গেল। তাহলে আমাদের এই ইয়ে পর্যন্ত আজকে থাক, হ্যাঁ 82 পর্যন্ত আমরা অনেক সময় ধরে অঙ্ক করলাম। আমাদের আরেকটু ছিল, যাক আর আমাদের হয়তো আরেকটা ক্লাসকে আমরা কন্টিনিউ করব, আপনার ওই যে বৃত্ত আছে, বৃত্ত আর ঘনবস্তু, আর 2টা ক্লাস নিয়ে নেব, হ্যাঁ এটা নিয়ে। আর হচ্ছে তারপরে দেখা যায়, পরিমিতি তো আমাদের ইম্পর্টেন্ট তো অনেক, পরিমিতিতে তো সময় দিতে হবে, পরিমিতি সময় না, ত্রিভুজ পড়ছি আমরা,
আমার এখানে ধরেন সবচেয়ে বাদ দিয়ে দিয়ে আমি এই তাও অনেকগুলো অঙ্ক রাখছি আর কি। হ্যাঁ, উপায় নেই। হুম। যাই হোক, আমি আরেকটা ক্লাস নিব এটার পরে। আপনাদের আরো কয়েকটা জিনিস একটু পড়তে দেওয়া ছিল। সেটা আপনাদের আমি শিট দিয়েছি, দেখছেন কিনা। এই শিটের ট্রান্সলেশন গুলো একটু করেন। ট্রান্সলেশনই এখন মূল কাজ। ট্রান্সলেশন আর প্যারাগ্রাফটা হচ্ছে আমাদের ইংলিশের যে পার্টটা আছে, সেখানে আমরা ট্রান্সলেশন আর প্যারাগ্রাফ গুলোই কিন্তু আমাদের এখন মূলত কাজ। ঠিক আছে। আর কম্পিউটারের যে বিষয়গুলো পড়বেন সেটা হচ্ছে আপনার এই যে এখানে আমাদের লাস্ট লেকচার শিটে আমরা হচ্ছে এখানে এই যে আপনার কিছু 31 নম্বর লেকচার শিটে এই যে এখানে প্রায় 600, এই যে পোর্ট, কম্পিউটারের পোর্ট, হ্যাঁ, এখান থেকে ইদানিং প্রশ্ন হচ্ছে এবং এটা সঠিকভাবে কেউ আনসার করতে পারতেছে না, কারণ এখানে অনেক কিছু বোঝে না মানুষ, সবগুলো মুখস্থ করতে থাকে। তো এখানে একটা কম্পিউটারে কি কি ধরনের পোর্ট থাকে, এই পোর্টগুলোর এখানে আমি মোটামুটি একটা ছবি দেওয়ার চেষ্টা করেছি। কারণ কম্পিউটারের এগুলো মুখস্থ করার জিনিস না, আপনি যদি এগুলো দেখেন তাহলে হচ্ছে একটা ভালো মানে ইয়ে করতে পারবেন। ঠিক আছে। তো দেখেন এখানে হচ্ছে প্যারালাল পোর্ট। প্যারালাল পোর্টটা কি রকম হয় দেখতে, আপনারা কি দেখছেন এগুলো কখনো? যাদের কম্পিউটার হাতের কাছে তারা দেখতে পারেন। এইটা হচ্ছে প্যারালাল পোর্ট। এই পোর্টে হচ্ছে আপনার আহ, কোথায় কোথায় পোর্ট কানেক্ট থাকে এইগুলো পরীক্ষায় আসে। এই পোর্ট দিয়ে আপনার স্ক্যানার, সিডি ড্রাইভ, জিপ ড্রাইভ এগুলো কানেক্ট করা হয়। সিরিয়াল পোর্ট, সিরিয়াল পোর্টে পিন থাকবে কয়টা? 9টা। এটা দেখেন, এটা মনে হয় দেখছেন সবাই। ঠিক আছে। তো এটা পরীক্ষায় সেদিন আসছিল যে সিরিয়াল পোর্টে কয়টা পিন থাকে। 9টা। তারপরে ভিজিএ পোর্ট মানে ভিডিওগ্রাফি, এই পোর্টের পিন কয়টা? 15টা। এগুলো ভালো করে দেখবেন, মানে চিত্রগুলো দেখে বোঝার চেষ্টা করবেন কোনটা কি পোর্ট। এটা হচ্ছে মাদারবোর্ডের সাথে কানেক্ট, ভিডিও ডিসপ্লে কার্ড যেটা, সেটা কানেক্ট করা থাকে। ইউএসবি পোর্ট তো সবাই জানেন, যেখানে ইউএসবি কানেক্ট করা হয়। হ্যাঁ, ইউনিভার্সাল সিরিয়াল বাস কোড যেটা। এমআইডিআই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এরকম দেখছেন কিনা? এটা একটা পোর্ট আছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কানেক্ট করার জন্য। এখানে শুধু গানের মানে এগুলো ইনপুট আউটপুট এগুলোর জন্য হয়। পিএস পোর্টটা হচ্ছে আপনার এখানে এখন আর এরকম পোর্ট নাই, মাউস এখন মানে ইউএসবি হয়ে গেছে। হ্যাঁ, পিএস পোর্টটা আর অতটা জনপ্রিয় নাই। আর নেটওয়ার্কিং পোর্ট তো দেখছেন, যেখানে হচ্ছে ব্রডব্যান্ড কানেকশন থাকে। হুম। আর এখানে অডিও পোর্ট, এখন এই যে আপনার এমআইডিআই পোর্টের থেকে অডিও পোর্ট চলে আসছে, 3টা অডিও পোর্ট। একটা দিয়ে অডিও ইন হয়, এই সবুজ কালারটা দিয়ে অডিও ইন হয়। লাল কালার, না, এটা দিয়ে অডিও আপনার আউট হয়। এটা হেডফোনে শুনতে পারবেন। এইটা দিয়ে আপনার হচ্ছে ইয়ে হবে, মানে মাইক্রোফোনে কানেক্ট করা যাবে। হ্যাঁ। তো এইগুলো, তারপরে ভিডিও পোর্টের ভিতরে 3টা আছে দেখেন এখানে। এটা হচ্ছে ভিডিও মানে প্রজেক্টর টজেক্টরের কারণে। আর গেমিং পোর্ট আছে, এটা 15 পিনের গেমিং পোর্ট। এইগুলো ভালো করে চেনার চেষ্টা করবেন। এগুলোর মধ্যে পার্থক্য যদি আপনি ধরতে না পারেন তাহলে কিন্তু পরীক্ষায় যা ভুল হবে নিশ্চিত। ইন্টারফেসের মানে কয়েক ধরনের প্রকারভেদ আছে। গ্রাফিক্স কার্ডের সাথে মানে আপনার মনিটরের কানেকশন কিভাবে হয় সেই ধরনের কয়েক ধরনের মানে ইয়ে আছে। প্যারালাল, সিরিয়াল, তারপরে এসসি এসআই, তারপরে ফায়ারওয়্যার আর ইউএসবি। ঠিক আছে। এই কম্পিউটারের এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বেন আর ট্রান্সলেশন গুলো পড়বেন। আজকে আমি আরেকটা লেকচার শিট আজকে রাতে হয়তো দিয়ে দিব, 32 যেটা, বা কালকে দিব। 32 নম্বর লেকচার শিটেও ট্রান্সলেশন থাকবে আরো 200টা। আর কম্পিউটার নিয়ে আলোচনা থাকবে। এখন ট্রান্সলেশন আর কম্পিউটার গুলোই আমরা পড়বো। হ্যাঁ, আমাদের পরিমিতির সাথে সাথে ট্রান্সলেশন আর কম্পিউটার গুলো কন্টিনিউ করতে থাকবে যতক্ষণে শেষ না হয়। আমাদের কম্পিউটার হয়তো আর কিছুদিনের মধ্যে শেষ হয়। আমি গতদিন মনে হয় কয়েকজনকে বলছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কাজ করতে বা শিখতে, তারা আজকে আবার ক্লাসে কেউই নাই। এখন কি শিখছে না শিখে নাই, না ভালো কি মন্দ বা কি, তাও জানি না। হুম। তারা কেউই নাই আজকে। যাই হোক, সেটা বিষয় না। আপনারা যে কজন আছেন এগুলো আজকে করবেন। লেকচার শিট গুলো সময় লাগবে পড়তে একটু। হ্যাঁ, পড়েন, অঙ্কগুলো করেন আর ইংরেজি ট্রান্সলেশন গুলো করেন। আমি অঙ্কগুলো একটু দেখাই দিলাম, আর ট্রান্সলেশন গুলো আপনার বাসায় করতে হবে। করে করে যেটা সমস্যা থাকে সেটা আমি ক্লিয়ার করব।
হ্যাঁ, সেভাবে করতে হবে, প্র্যাকটিসের উপরেই থাকতে হবে। পরিমিতি শেষ হলে আমরা সমীকরণের চ্যাপ্টারের অঙ্ক করব। সমীকরণ চ্যাপ্টার শেষ হলে তারপর ছোট ছোট যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলো হাত দিব। হ্যাঁ, তা পরিমিতি আমাদের হয়তো আর একদিন যদি আমরা এটা করি, পাশাপাশি আপনার বৃত্তটা একদিন লাগবে, আর ঘনবস্তু আমাদের একদিন, আর 2 দিন বা 3 দিন আমরা পরিমিতি করবো আর। ঠিক আছে, তারপরে আমাদের সমীকরণে আরো 2 দিন, মানে ধরেন আরো 4-5টা ক্লাস হলে গিয়ে আমাদের অঙ্কগুলো একটা মোটামুটি শেপের মধ্যে চলে আসবে, টোটাল লেকচার শিটের একটা ইয়ে চলে আসবে। হ্যাঁ, তো এগুলো পড়েন আজকে অল্প অল্প করে ইয়ে করে। বাস, হ্যাঁ, বাসের স্পেলিংটা ঠিক করতে হবে, ওইটা আই হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক করে নেবেন। তো ঠিক আছে। হ্যাঁ।